কখনো কি এমন হয়েছে আপনি কাউকে শুধু একটি কথা বোঝাতে চেয়েছিলেন, খুব সাধারণ একটি কথা, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সেটা পরিণত হলো তর্কে? তারপর সেই তর্ক আর যুক্তির মধ্যে থাকল না, সেখানে ঢুকে পড়ল রাগ, অহংকার, নিজেকে সঠিক প্রমাণ করার এক অদৃশ্য যুদ্ধ। মজার বিষয় কি জানেন? সেই মুহূর্তে আপনার লক্ষ্য আর সত্য খুঁজে বের করা থাকে না, আপনি শুধু জিততে চান। আর অপর মানুষটিও ঠিক একই কাজ করছে। দুজন মানুষ, দুজনেরই বিশ্বাস আমি ঠিক, কিন্তু সত্য সত্য কারো পক্ষ নেয় না, সে শুধু অপেক্ষা করে মানুষের অহংকার একটু শান্ত হওয়ার। আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে সবাই কথা বলতে চায়, কিন্তু খুব কম মানুষ শুনতে চায়। সোশ্যাল মিডিয়া একটি পোস্ট, রাজনীতি নিয়ে একটি মন্তব্য, ধর্ম নিয়ে একটি মতামত, অথবা একেবারে সাধারণ কোনো বিষয়, কয়েক মিনিটের মধ্যেই শত শত মানুষ নেমে পড়ে এক অদৃশ্য যুদ্ধে। কেউ কাউকে বোঝাতে আসে না, সবাই আসে জিততে। কিন্তু একটা প্রশ্ন, যদি তর্ক সত্যিই এত শক্তির পরিচয় হতো, তাহলে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষগুলো কেন প্রায় নীরব ছিলেন? কেন কিছু মানুষ অপমান শুনেও শুধু হাসে? কেন কেউ কেউ উত্তর দেওয়ার পরিবর্তে হেঁটে চলে যায়? অনেকেই এটাকে দুর্বলতা মনে করে, কিন্তু যদি ঠিক উল্টোটা সত্যি হয়, যদি নীরব থাকার জন্যে কথা বলার চেয়েও বেশি শক্তির প্রয়োজন হয়? ইন্টারনেটে একটি বাক্য খুব জনপ্রিয়, ডোন্ট আর্গিউ, আর্গিউইং ইজ ফর দ্য উইক। অনেকেই এটিকে ফ্রিডরিক নিৎসের উক্তি বলে শেয়ার করেন, কিন্তু সত্য হল এর কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। নিৎসে এমন কথা লিখে যাননি। তাহলে প্রশ্ন হল, কেন মানুষ এত সহজে এই কথাটি বিশ্বাস করে? কারণ এটি আমাদের একটি গভীর অনুভূতিকে স্পর্শ করে। আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় বুঝেছি, কিছু মানুষকে বোঝানো যায় না। আপনি যত তথ্যই দিন, তারা শুনবে না, কারণ মানুষ সবসময় সত্যের বিরুদ্ধে লড়ে না। অনেক সময় সে নিজের পরিচয়কে রক্ষা করে। মনোবিজ্ঞানে একটি বিষয় আছে, যখন কোনো বিশ্বাস আমাদের পরিচয়ের অংশ হয়ে যায়, তখন সেই বিশ্বাসকে প্রশ্ন করা মানে আমরা মনে করি আমাদের অস্তিত্বকেই প্রশ্ন করা হচ্ছে। আর তখন যুক্তি থেমে যায়, শুরু হয় আত্মরক্ষা। এই কারণেই অনেক তর্কের শেষ নেই, কারণ সেখানে দুজন মানুষ কথা বলছে না, কথা বলছে দুটি অহংকার। আর অহংকারের একটি অদ্ভুত বৈশিষ্ট্য আছে, সে কখনো হারতে চায় না, এমনকি সে জানলেও যে সে ভুল। ভাবুন তো, শেষ কবে আপনি কোনো তর্কের মাঝখানে বলেছিলেন, হয়তো তুমি ঠিক বলছো? খুব কঠিন, তাই না? কারণ সত্য মেনে নেওয়া কঠিন নয়, কঠিন হল নিজের অহংকারকে একটু নিচে নামানো। আর এখানেই শুরু হয় মানুষের সবচেয়ে বড় যুদ্ধ। অন্য কারো সঙ্গে নয়, নিজের ভেতরের সেই কণ্ঠের সঙ্গে, যে সব সময় বলতে চায় আমি ভুল হতে পারি না। আর এই যুদ্ধের গল্পই আজ আমরা ধীরে ধীরে অনুসরণ করব। একবার কল্পনা করুন, দুজন মানুষ একটি নদীর দুই তীরে দাঁড়িয়ে আছে। দুজনই একই সূর্যাস্ত দেখছে, একই আকাশ, একই নদী। কিন্তু একজন বলছে পৃথিবীতে এর চেয়ে সুন্দর কিছু হতে পারে না। অন্যজন বলছে এটা শুধু আলো আর ধুলোর খেলা। প্রশ্ন হল, তাদের মধ্যে কে ঠিক? হয়তো দুজনই। কারণ আমরা পৃথিবীকে যেমন আছে তেমন দেখি না, আমরা পৃথিবীকে দেখি আমরা যেমন। এই কারণেই একই ঘটনা দুজন মানুষের কাছে দুই রকম অর্থ বহন করে। আপনি হয়তো ভেবেছেন আপনার কাছে এত তথ্য, এত যুক্তি, এবার নিশ্চয়ই মানুষটি নিজের মত বদলাবে। কিন্তু বেশিরভাগ সময় ঠিক তার উল্টোটা ঘটে। যত বেশি প্রমাণ দেন, সে তত বেশি নিজের অবস্থানে শক্ত হয়ে দাঁড়ায়। মনোবিজ্ঞানীরা একে বলেন ব্যাকফায়ার এফেক্ট।
যদিও পরবর্তী গবেষণায় দেখা গেছে এটি সব পরিস্থিতিতে একইভাবে কাজ করে না, তবু অনেক ক্ষেত্রে মানুষ নিজের বিশ্বাসকে রক্ষা করার প্রবণতা দেখায়। কারণ আমরা তথ্য দিয়ে সিদ্ধান্ত নিই না, আমরা সিদ্ধান্ত নিই অনুভূতি দিয়ে। তারপর সেই সিদ্ধান্তকে সমর্থন করার জন্যে তথ্য খুঁজি। এখানেই নিটশের একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ মনে পড়ে। তিনি মানুষকে কেবল যুক্তির প্রাণী হিসেবে দেখেননি। তিনি মনে করতেন মানুষের ভেতরে এমন সব আকাঙ্ক্ষা, প্রবৃত্তি এবং ক্ষমতার ইচ্ছা কাজ করে যেগুলো প্রায়ই যুক্তির চেয়ে শক্তিশালী। তিনি একে বলেছিলেন উইল টু পাওয়ার। এটি শুধু অন্যের ওপর ক্ষমতা প্রতিষ্ঠার ইচ্ছা নয়, বরং নিজের অস্তিত্বকে প্রতিষ্ঠা করার এক গভীর তাগিদ। এখন ভাবুন, কেউ যদি আপনার বিশ্বাসকে ভুল বলে, আপনার ভেতরের সেই তাগিদ কি করবে? সে বলবে, নিজেকে রক্ষা করো। এবং ঠিক তখনই তর্ক আর সত্যের অনুসন্ধান থাকে না, এটি হয়ে যায় অস্তিত্বের যুদ্ধ। জার্মান দার্শনিক আর্থার শোপেনহাওয়ার এই বিষয়টি আরও কঠিন ভাষায় লিখেছিলেন। তার একটি বিখ্যাত বইয়ের নাম দি আর্ট অফ বিইং রাইট। বইটিতে তিনি দেখিয়েছেন মানুষ অনেক সময় সত্য খোঁজার জন্য নয়, বরং যে কোনোভাবে জিতে যাওয়ার জন্য তর্ক করে। তিনি ব্যঙ্গাত্মকভাবে এমন অনেক কৌশল তুলে ধরেছিলেন যেগুলো মানুষ প্রতিদিন ব্যবহার করে। প্রসঙ্গ বদলে দেওয়া, ব্যক্তিগত আক্রমণ, অন্যের কথা বিকৃত করে উপস্থাপন করা, উচ্চস্বরে কথা বলা। এগুলো কি পরিচিত লাগছে? আজ সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই প্রায় প্রতিদিন এগুলো দেখা যায়। কিন্তু এরও বহু আগে শোপেনহাওয়ার বুঝেছিলেন তর্কের সবচেয়ে বড় প্রতিপক্ষ অজ্ঞতা নয়, অহংকার। এবার একটু অন্যদিকে তাকাই। রোমান সম্রাট মার্কাস অরেলিয়াস, একজন মানুষ যার হাতে ছিল পৃথিবীর অন্যতম বড় সাম্রাজ্যের ক্ষমতা। তিনি চাইলে প্রতিটি সমালোচকের মুখ বন্ধ করে দিতে পারতেন। কিন্তু নিজের ডায়েরিতে তিনি লিখেছিলেন, তোমার মন যদি আঘাত না পায়, তবে তুমি আঘাত পাওনি। কি আশ্চর্য কথা! কেউ আপনাকে অপমান করল, কিন্তু আপনি যদি সেই অপমানকে নিজের মধ্যে ঢুকতে না দেন, তবে সেটি কেবল বাতাসে ভেসে যাওয়া একটি শব্দ। হয়তো এই কারণেই শক্তিশালী মানুষ সবসময় বেশি কথা বলে না, কারণ সে জানে প্রতিটি শব্দেরও একটি মূল্য আছে, প্রতিটি যুদ্ধেরও একটি মূল্য আছে। আর যে মানুষ প্রতিটি ছোট যুদ্ধে নেমে পড়ে, সে প্রায়ই জীবনের বড় যুদ্ধগুলোর জন্য শক্তি হারিয়ে ফেলে। হয়তো সবচেয়ে বড় শক্তি অন্যকে হারানো নয়, নিজেকে নিয়ন্ত্রণ করা। কারণ যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, সে অনেক সময় এমন একজনের চেয়েও শক্তিশালী যে হাজার মানুষের সঙ্গে তর্ক জিতে এসেছে। ধরুন, রাত 2টো, আপনি বিছানায় শুয়ে আছেন, কিন্তু ঘুম আসছে না। মাথার ভেতর বারবার ঘুরছে একটি তর্ক। ওই সময় আমার এটা বলা উচিত ছিল, না, ওভাবে বললে আরও ভালো হতো। অদ্ভুত না? যে মানুষটির সঙ্গে কয়েক ঘন্টা আগে আপনার তর্ক হয়েছে, সে হয়তো এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কিন্তু আপনি এখনও সেই যুদ্ধ লড়ে যাচ্ছেন। অন্য কারো সঙ্গে নয়, নিজের ভেতরে। আমরা প্রায়ই ভাবি তর্কের সবচেয়ে বড় ক্ষতি সম্পর্ক নষ্ট হওয়া। আসলে না, সবচেয়ে বড় ক্ষতি হয় আমাদের নিজের শান্তির। কারণ প্রতিটি অপ্রয়োজনীয় তর্ক আমাদের মন থেকে একটু একটু করে শক্তি কেড়ে নেয়। যে শক্তি দিয়ে আমরা নতুন কিছু শিখতে পারতাম, ভালোবাসতে পারতাম, সৃষ্টি করতে পারতাম, নিজেকে বদলাতে পারতাম, সেটাই আমরা খরচ করি কাউকে ভুল প্রমাণ করার পেছনে। একবার একজন বৃদ্ধ শিক্ষক তার ছাত্রকে একটি প্রশ্ন করেছিলেন। তিনি বললেন, যদি একটি কুকুর তোমার দিকে ঘেউ ঘেউ করে উত্তর দেয়, তুমি কি তার সামনে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করে উত্তর দেবে? ছাত্রটি হেসে বলল, অবশ্যই না। শিক্ষক বললেন, তাহলে প্রতিটি উস্কানির উত্তর দিতে হবে এমনটা কেন ভাবো? এই গল্পটি সত্যি কিনা সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হল এর ভেতরের সত্য। জীবনে এমন অনেক মানুষ আসবে যারা আপনাকে ভুল বুঝবে, সমালোচনা করবে, উস্কানি দেবে, আপনার নীরবতাকে দুর্বলতা বলবে। কিন্তু মনে রাখবেন, সবাইকে উত্তর দেওয়া আপনার দায়িত্ব নয়। কখনো কখনো চুপ করে চলে যাওয়াই সবচেয়ে পরিণত সিদ্ধান্ত। কারণ নীরবতা মানে সবসময় ভয় নয়। অনেক সময় নীরবতা মানে আমি আমার মানসিক শান্তিকে এই তর্কের চেয়ে বেশি মূল্য দিই। আজকের পৃথিবী আমাদের শেখায় সব কিছুর প্রতিক্রিয়া দিতে হবে, সব বিষয়ে মতামত দিতে হবে, সব মন্তব্যের জবাব দিতে হবে। কিন্তু হয়তো প্রকৃত স্বাধীনতা শুরু হয় তখনই,
যখন আপনি বুঝতে পারেন সবকিছুর উত্তর দেওয়া বাধ্যতামূলক নয়। আপনি যদি নিজের মূল্য জানেন, তাহলে অন্যের স্বীকৃতি আপনার প্রয়োজন হবে না। আপনি যদি নিজের সত্যের প্রতি সৎ থাকেন, তাহলে প্রতিটি বিতর্কে জেতার দরকার পড়বে না। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে খুব কম মানুষই আফসোস করে, ইস, আরও কয়েকটা তর্ক জিততে পারলে ভালো হতো। বরং মানুষ আফসোস করে, আরও শান্ত থাকা যেত, আরও ভালোবাসা যেত, আরও বেশি সময় নিজের মানুষদের দেওয়া যেত। তাই আজ যখন আবার কোনো অপ্রয়োজনীয় বিতর্ক আপনার দরজায় কড়া নাড়বে, একবার শুধু নিজেকে প্রশ্ন করুন, এই তর্কটা কি সত্যিই আমার জীবনকে আরও ভালো করবে, নাকি এটা শুধু আমার অহংকারকে খাওয়াবে? যদি উত্তর দ্বিতীয়টি হয়, তাহলে হয়তো হাসুন, একটি গভীর শ্বাস নিন, তারপর চলে আসুন। কারণ জীবনের সবচেয়ে বড় বিজয় সবসময় অন্যকে হারানো নয়, অনেক সময় নিজের ভেতরের অস্থিরতাকে শান্ত করতে পারাই সবচেয়ে বড় জয়। আর হয়তো প্রকৃত শক্তি কখনো উচ্চস্বরে চিৎকার করে না, সে নীরবে নিজের পথে হাঁটে। যে নদী গভীর, সে খুব কম শব্দ করে। হয়তো একজন পরিণত মানুষও ঠিক তেমনই। সে জানে সব যুদ্ধ তার জন্য নয়, আর যে যুদ্ধ তার নয়, সেখান থেকে ফিরে আসাও এক ধরনের সাহস। হয়তো সেটাই প্রকৃত শক্তি।